শাম্ভবী প্রোডাকশনসের আজকের সবিশেষ নিবেদন প্রখ্যাত লেখক সুকান্ত দাসের কলমে বিরচিত তারানাথ তান্ত্রিক ও ভয়াল অভিশাপ গল্পটি। তারানাথ তান্ত্রিকের এই ফ্যান ফিকশনটি আশা করি আপনাদের মনোগ্রাহী হবে। তাহলে মন দিয়ে শুনতে থাকুন মন খারাপের এই উপাখ্যানটিকে। সবই ফলে, তবে আশীর্বাদ আর অভিশাপের ক্ষেত্রে যিনি এগুলো দিচ্ছেন তার মধ্যে সেই ক্ষমতা থাকা দরকার। তোমরা হয়তো জেনে থাকবে, এই যে মাঝে মাঝে অনেক সাধু সন্ন্যাসীদের কাছে অভিশাপ কিংবা আশীর্বাদ এগুলো শোনা যায়। তোমার ওপর যদি কোনো সাধু সন্ন্যাসী সন্তুষ্ট হয়, তাহলে যেমন তোমায় আশীর্বাদ করে যায়, তেমন যদি তোমার উপর অসন্তুষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে তার অভিশাপ বর্ষণ হবে তোমার উপর। এই যে হিন্দু ধর্মে শকুন্তলা যে গল্প তোমরা শুনেছ, আদৌ শুনেছ কিনা জানি না, তবে তার সেই শকুন্তলার গল্পেও কিন্তু দুর্বাসা মুনির এই এক অভিশাপ রয়েছে। তার সেই অভিশাপের জন্যই তার জীবনে অনেক কিছু ঘটে যায় পরবর্তীতে। আসলে হিন্দু ধর্মের অনেক গ্রন্থ, মহাগ্রন্থ, গাথা সব কিছু ঘেঁটে দেখলে মাঝে মাঝে এই অভিশাপ আর আশীর্বাদের কথা উঠে আসবে। তা সেই সব নিয়ে এখন আর কিছু বলতে চাইছি না। তোমাদের আবার মনে হবে আমি তত্ত্ব কথা বলতে বসেছি, তাই না কিশোরী? শেষ কথাটা বলে তারানাথ একটু হেসে উঠলেন। শরী কিন্তু চটে গেল আর বলল, এ আপনার ঠিক কথা নয় ঠাকুর মশাই। আপনি যখন একভাবে কোনো তত্ত্ব কথা বলতে থাকেন তখন একটু অধৈর্য হই আমি, তা ঠিক, কিন্তু তাই বলি সব সময় কিন্তু আমি অধৈর্য হই না। এগুলো কিন্তু ঠিক নয় ঠাকুর মশাই। কিশোরীর কথায় তারানাথ হেসে ফেললেন। দুটো পায়ের হাঁটুর উপর দুটো হাত রেখে হাসতে হাসতে অদ্ভুতভাবে শরীরটা দুপাশে ঝাঁকিয়ে নিলেন একবার। ব্যাপারটা অতি স্বাভাবিক, অতি সামান্য কিছু, কিন্তু এই তারানাথের মটলেনের বাড়িতে, তার বাড়ির তক্তপোষের উপরে বসে কালো আকাশের মাঝে মেঘের কর্কশ ডাক আর মাঝে মাঝে ঝিরঝির বৃষ্টির মধ্যে যে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়, তার মধ্যে তারানাথের এই ভাব সবসময় যে অতি স্বাভাবিক বলে মনে করে নেওয়া যায় তা কিন্তু নয়। তবে ব্যাপারটা আমাদের অভ্যেস হয়ে গেছে, তাই আমি বললাম, ঠাকুরমশাই সে তো আমরা বুঝলাম, অভিশাপ যেমন থাকে তেমন আশীর্বাদও থাকে, যেমন একটা আলো আর অন্ধকারের মতন। আপনি তো বললেন একটা না থাকলে আর একটার কোনো গুরুত্বই থাকে না। তা ঠিক, কিন্তু মাঝে মাঝে এই একটা অন্য আর একটার অভাব পূরণ করে দিয়ে যায়। ব্যাপারটা তোমাদের এত সহজে বললে হয়তো বুঝবে না। তার বদলে তোমাদের একটা ঘটনার কথা বলি। আমার জীবনে ঘটে চলা এত ঘটনার আধিক্য রয়েছে যে কোনটা বাদ দিয়ে কোনটা বলতে বসবো সেটাই আমার ভাবতে হয় কিছুক্ষণ। তা কথায় কথায় যখন অভিশাপের কথাই উঠল, তাহলে তোমাদের একটা অভিশাপের ঘটনাই বলি। আমরা একটু নড়ে চড়ে বসলাম। ঠিক তখনই বাইরে ঝিরঝির করে হয়ে চলা তারানাথের কথায় ছাগল তাড়ানো বৃষ্টিটা একটু জোরে নেমে এলো। আমি আর কিশোরী পেছনের দিকে তাকালাম। সকালে যখন তারানাথের বাড়ির দিকে আসছিলাম তখন রাস্তায় একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিলাম। কলকাতা শহরের বুকে পাগল যে মাঝে মাঝে দেখা যায় তার বলার মতন বড় কথা নয়। পাগল গোটা পৃথিবীর বুকে বোধ হয় সব জায়গাতেই আছে। বৃষ্টির জন্য আজ আর হেঁটে আসেনি, ট্রামে করে আসতে হয়েছে।
ট্রাম থেকে নেমে তারানাথের বাড়িতে মটলেনে ঢুকবো, তার আগেই রাস্তার এক পাশে দেখতে পেলাম একটা পাগলকে। বড় অদ্ভুত কিন্তু পাগলটা। তার হাতে কতগুলো সাদা রঙের কাগজ। সে অদ্ভুতভাবে মাঝে মাঝে মাথা নিচু করে সেই কাগজগুলোর দিকে দেখছে, তারপর মাথা তুলে সামনে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে অদ্ভুত কিছু কথাবার্তা বলছে। তার কোনো মানে হয় না। এমন একবার তাকে বলতে শুনলাম, সব সব হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, একটু একটু করে। ওই ওই যে ওই যে কে যেন আসছে, হ্যাঁ আমার দিকে আসছে। আরেকটু আয়, আরেকটু আয়। এই ধরে ফেলেছি, ধরেছি, এইবার ব্যাটাকে ধরেছি। লোকটা যদি শুধু কথাগুলি বলতো তাহলে কিন্তু আমাদের অতটা কৌতূহল হতো না, কিন্তু সে মাঝে মাঝে কাগজের দিকে তাকিয়ে এমন ভাব দেখাচ্ছে যেন খুব মন দিয়ে কিছু পড়ছে। তারপর আবার আকাশের দিকে তাকিয়ে কাকে যেন অদ্ভুতভাবে আগোছালো কথাবার্তা বলছে। আমি আর কিশোরী হাঁটতে হাঁটতে বেশ খানিকটা এগিয়ে এসেছি, এমন সময় কিশোরী বলল, বড় অদ্ভুত লাগছে না পাগলটাকে? আমারও তাই মনে হচ্ছে। আর কি দেখছে হাতের কাগজগুলোতে সেটাই তো বুঝতে পারছি না। পাগলের অদ্ভুত আচরণের কারণ খুঁজতে গিয়ে লাভ নেই, তার থেকে বরং এখন চলো, একটু পরেই জোরে বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে। আমরা আরো খানিকটা এগিয়ে এসে পেছনের দিকে যখন ঘুরে তাকালাম, তখনও পাগলটা তেমন ভাবেই আগের মতন বক বক করে যাচ্ছে। তারানাথের বাড়িতে ঢুকতেই দেখতে পেলাম তারানাথ তক্তপোষের উপরে বসে একটা পুরনো হলদে হয়ে যাওয়া পুঁথি খুলে বসেছে। আমাদের পায়ের শব্দ শুনে বলল, ও তোমরা এসে পড়েছো? আজ এই সকাল থেকে একটু কি মনে হতে সেই পুরাণ নিয়ে বসেছিলাম। তা তোমরা কোনো এক সময় সুযোগ পেলে শিব পুরাণটা পড়ে দেখো, বুঝতে পারবে কি জিনিস। আমরা তক্তপোষের এক পাশে বসলাম। কিশোরী বলল, আমাদের আর সময় কোথায় ঠাকুরমশাই? এই সারা সপ্তাহ কাজ নিয়ে এত ব্যস্ত হয়ে থাকি যে নিজের জন্য সময় বার করা হয়ে ওঠেনি। এই একটা ছুটির দিন আপনার কাছে আসি, আপনার কাছ থেকে বেশ কিছু ভালো গল্প শুনে মনকে একটু শান্তি দেব বলে। তোমাদের অবসর সময় নেই, আর আমার সময় নেই কাজের, গোটা দিনই অবসর। খা খা করছে মনে হয়। মাছি মারতে বসলেও এক সময় দেখব মাছি কম পড়ে গেছে। কথাটা বলে তারানাথ হেসে উঠলেও আমরা বুঝতে পেরেছিলাম তারানাথের পসার আজকাল একটু বেশিই খারাপ যাচ্ছে। তবে সে কথাটা তারানাথ আজ আমাদের বুঝতে দিতে চায় না। সামনে রাখা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট তুলে নিয়ে তারানাথ ধোঁয়া ছেড়ে বলল, নেহাতি মধুসুন্দরী দেবীর আশীর্বাদ ছিল, তাই এখনো কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে আছি। ঠাকুরমশাই, এই যে মাঝে মাঝে শুনিয়ে বলেন আশীর্বাদের কথা, আশীর্বাদ নাকি ফলে যায়, কিন্তু এই যে অভিশাপ, অভিশাপও কি তাহলে ফলে ঠাকুরমশাই? কিশোরীর কথায় উত্তরে তারানাথ প্রথমের কথাগুলো বলল, তারপর বেশ কিছুটা সময় নিয়ে আমাদের বলতে শুরু করলো একটা অভিশাপের গল্প। আসলে আমাদের কাছে যেটা গল্প সেটা তারানাথের কাছে তার জীবনের একটা অভিজ্ঞতা। সময়টা ছিল বর্ষার। বর্ষার সময় গ্রামের রূপ যে কি ভয়ঙ্কর হয়ে ওঠে তা তোমরা ধারণা করতে পারবে না। যে বছর বর্ষা বেশি হয় সে বছর এখানে ওখানে অনেক গ্রাম জলের নিচে ডুবে যায়। জমিতে বসে থাকা পাকা ফসল জলের নিচে ডুবে পচে গিয়ে চাষিদের যে কি দুরবস্থা করে তোলে তা ধারণা করা যাবে না।
গ্রামের স্বাভাবিক জীবন বর্ষায় বন্যার জলে কেমন যেন স্তব্ধ হয়ে যায়। গ্রামের মানুষদের ঘরের মধ্যে বসে সময় কাটাতে হয়, অথচ পরের দিন তাদের খাদ্য জুটবে কি না কোনো নিশ্চয়তা নেই। মাঝে মাঝে দেখা যায় প্রায় সপ্তাহখানেক সামান্য কিছু খাবার কিংবা কিছু না খেয়েই তাদের কাটিয়ে দিতে হয়। সব থেকে বড় ব্যাপার হলো, বন্যার সময় যত কষ্ট কাটে তার থেকে বেশি কষ্টের দিন কাটে বন্যার জল নেমে যাওয়ার পরে। এখানে ওখানে জলের জন্য রোগ দেখা যায়, হাতুড়ে ডাক্তার কিংবা বদ্যি ছাড়া তাদের কোনো ভরসা থাকে না। কিন্তু তাতে আর জীবন বাঁচে না, কত মানুষ মারা যায়। এমন হয়েছে প্রবল বন্যার পরে গোটা একটা গ্রাম শ্মশানের মতো ফাঁকা হয়ে গেছে। অর্ধেক মানুষ হয়তো রোগে মরেছে, বাকি অর্ধেক মানুষ ভয়ে গ্রাম ছেড়ে চলে গেছে। এবার বর্ষার সময় আমি আমার গ্রামেই ছিলাম। সেবার আমাদের গ্রামে বন্যা হয়নি। বর্ষা কেটে যাওয়ার কয়েকদিন পর আমি আবার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছালাম উত্তরের দিকে একটা গ্রামে। গ্রামের নাম যতদূর মনে পড়ে বিজয়নগর। সেই গ্রামে পৌঁছে বুঝতে পারলাম এখানে এবছর বন্যা হয়ে গেছে। বন্যা হলে গ্রামে কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব থেকে যায়, জমিতে, পথে, এখানে ওখানে মাটির ওপরে। জলের একটা ভেজা ভাব থাকে বেশ কিছুদিন পর্যন্ত। তেমনভাবেই সেই গ্রামে পৌঁছেছি। ইচ্ছে ছিল সেই গ্রামে সেদিন থেকে তারপরের দিন সকালে আবার বেরিয়ে পড়ব। সেই মতো গ্রামের একজনের বাড়িতে গিয়ে সামান্য জল চাইলাম। আসলে দেখতে গেলে আগের প্রায় গোটা দিন সেভাবে জল পাইনি কোথাও। বন্যার পরে গ্রামের নদী নালা জলে ভরে ওঠে, কিন্তু সেই জল তখন আর পান করা যায় না। যার বাড়িতে গিয়ে একটু জল চাইলাম সে মোটামুটি সচ্ছল এক চাষি, কিন্তু বন্যার জন্য তার যদিও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষতি সে তখনও পূরণ করে উঠতে পারেনি। সে খুশি মনেই আমাকে তার গৃহে বসিয়ে জল আর তার সাথে সামান্য চিড়ে দুধ খেতে দিল। খেতে খেতেই শুনতে লাগলাম তাদের গ্রামের বন্যার কথা। বন্যার পরে নাকি তাদের গ্রামে কলেরা রোগ দেখা দিয়েছিল, তবে এখন ব্যাপারটা শান্ত হয়ে গেছে। আর এই সব কিছুর মধ্যেই শুনতে পেলাম আর একটা অদ্ভুত ব্যাপার। সেটা যদিও এখন বলার প্রয়োজন নেই, সেটা পরে বললেও হবে। সেদিনের রাতটা তার বাড়িতেই কাটালাম। গোটা রাতের প্রায় অর্ধেক সে আমার সাথে জেগে কাটালো। সাধু সঙ্গ তার বেশ ভালোই লাগে। আমার সাথে কথা বলে তার নাকি বেশ ভালো লেগেছিল। তার বাড়িতে তার স্ত্রী এবং একটি কন্যা রয়েছে। রাতে বাড়ির দাওয়ায় বসে তার সঙ্গে কথা বলছি, এমন সময় সে বলল, সবই ভালো ঠাকুরমশাই, সবই ঠিক আছে, কিন্তু আমাদের জমিদার বাবুর বড্ড দুঃখ। আসলে আমাদের জমিদার বাবুর কোনো সন্তান নেই তো, তাই। কেন বলো তো? মানে জমিদারের কি কোনো সমস্যা রয়েছে? আসলে বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। না ঠাকুরমশাই, সেসব কিছুই নেই। আসলে প্রতিবার দেখা যায় মা ঠাকুরন মা হতে চলেছে, তারপর কোনো একটা অদ্ভুত কারণে যেন কিছুই হয় না, সব আবার আগের মতো হয়ে যায়। এমন একটা অদ্ভুত কথা শুনে আমি একটু চমকে উঠলাম। যদি কোনো নারীর মধ্যে মাতৃত্ব লক্ষণ দেখা দিতে শুরু করে, তারপরে আবার সবকিছু স্বাভাবিক হয়ে যায় কি করে?
ব্যাপারটা আমাকে কেমন অবাক করলো। তাই বললাম, এ কি কথা বলছো? নারী যদি সন্তান সম্ভবা হয়, তাহলে সন্তান প্রসব না করে সে স্বাভাবিক হয়ে যায় কি করে? সেইটাই তো ঠাকুরমশাই আমরা কিছুই বুঝতে পারি না। জমিদারবাবু হয়তো তেমনই কিছুই বুঝতে পারেন না, কিন্তু মা ঠাকুরন মাটির মানুষ ঠাকুরমশাই, তার যে বড় দুঃখ, সে দুঃখ আমরা নিজের চোখে দেখতে পারি না। তার কথা শুনে বড্ড খারাপ লাগে। দুনিয়ার বুকে ভালো মানুষদের জন্য বোধহয় একটু বেশি করে দুঃখ তোলা থাকে। মহাশক্তিমান ঈশ্বর বোধহয় তাদের জন্য একটু বেশি করে দুঃখ লিখে দিয়ে তাদের পরীক্ষা নিতে চায়, দেখতে চায় তারা কত দুঃখ সহ্য করতে পারে। যে যত দুঃখ সহ্য করবে তার জন্য আরেকটু বেশি করে দুঃখ দেওয়া যাবে। সত্যি বলতে আমার মনটা খারাপ হয়ে গেল। এই কথা ও কথা বলার পর জানতে পারলাম জমিদার বাড়ি এখান থেকে খুব একটা বেশি দূরে নয়। আমি মনে মনে স্থির করে রাখলাম কাল সকালে একবার জমিদার বাড়িতে গিয়ে পৌঁছতে হবে। দেখতে হবে আসল সমস্যাটা কোথায়। প্রায় রাতের শেষ দিকে মদন আমাকে ঘুমোতে পাঠিয়ে দিল। আমিও বেশ শান্তিতেই ঘুমোলাম। পরদিন সকালে রোদ উঠতেই ঘুম ভেঙে বাইরে বেরিয়ে এসে দেখলাম মদন তার গোয়াল ঘরের সামনে বসে গরুর দুধ দুইয়ে নিচ্ছে। আমায় উঠতে দেখে হাসি মুখে বলল, ঠাকুরমশাই, আপনি জমিদার বাড়িতে যাবেন বলেছিলেন, তা আমি হাতের কাজটা সেরে নিয়ে তারপর আপনাকে জমিদার বাড়ি নিয়ে যাব, কেমন? মদন হাতের কাজ সেরে নিয়ে আমায় সাথে করে জমিদার বাড়িতে গিয়ে পৌঁছল। জমিদার বাড়ির নিচের তলায় বোধহয় একটি কাজের লোক গোছের কেউ হবে। তাকে বলতেই সে ভেতরের বাড়িতে গিয়ে জমিদার বাবুকে খবর দিল। একটু পরেই একজন লোক এসে আমাদের কাছে দাঁড়ালো। তার শুভ্র চেহারার মুখে এক নির্মল হাসি, কিন্তু এই সব কিছু ছাপিয়ে তার চেহারায় কেমন যেন একটা হতাশ ভাব। যেন মনে হয় এমন কিছু একটা নিয়ে সে বড্ড চিন্তিত হয়ে রয়েছে, যেটা তার মনের আর সংসারের সমস্ত খুশি যেন কেড়ে নিয়ে গেছে। আমায় দেখে তিনি হাত জোর করে বললেন, নমস্কার ঠাকুরমশাই, আপনি কোথা থেকে আসছেন? আমি আমার গ্রামের কথা তাকে বললাম। এমনকি এটাও বললাম যে আমি পথে পথে ঘুরে বেড়াই। সাধনা করতে পেলে সাধনা করি, না হলে এমনিই ঘুরি। সে আমায় তার বাড়িতে একটা দিন থাকার জন্য অনুরোধ করল। মদন আমায় সেখানে রেখে বাড়িতে ফিরে এলো। আসার আগে আমার কাছে বলল, জমিদারবাবু খুব ভালো মানুষ। ঠাকুরমশাই, আপনি দেখুন না যদি জমিদার মশাইয়ের কোনো সাহায্য করতে পারেন। আমি বাড়ি ফিরে যাচ্ছি। গ্রাম ছেড়ে যাওয়ার আগে একবার আমার সাথে দেখা করে যাবেন কিন্তু। আমি জমিদারের বাড়িতে রয়ে গেলাম। সেদিন বিকেলে বেশ ভালো খাওয়া দাওয়া হলো। নরম সরু চালের ভাত, পুকুর থেকে তুলে আনা রুই মাছের মাথা দিয়ে ডাল, মাছের ঝোল, পায়েস, এমনকি আরও বেশ কিছু ভালো খাবার। প্রাণ ভরে খেয়ে মনে মনে মধুসুন্দরী দেবীর কাছে প্রার্থনা করলাম এই মাধব আর তার স্ত্রীর মনোবাসনা পূর্ণ করতে। সত্যি বলতে একবারই খাওয়ার সময় আমার সাথে দেখা হয়েছিল মাধবের স্ত্রী করুণাময়ীর। আহা, স্বয়ং লক্ষ্মীর মতো তার মুখশ্রী। তার সেই শান্ত স্বভাব আর সব সময় মুখের সামনে ঘুমটা টেনে রেখে আমায় পরিবেশন করা, সব কিছু মিলিয়ে তাকে বড্ড ভালো লেগেছিল। কিন্তু তার মুখ যে কবার দেখতে পেয়েছিলাম, তার মুখে একটা হতাশার ছাপ ফুটে রয়েছে স্পষ্ট বুঝতে পারছিলাম। এই পরিবারের চোখে সে যেন বড্ড দূরে সরে গেছে। এদের কাছে যেটা নেই তা হলো একটু সন্তানের খুশি। বারবার মনে হচ্ছিল তাদের যদি আমি কিছু সাহায্য করতে পারি
তাহলে নিজেরও ভালো লাগবে। সেদিন সন্ধেবেলা মাধবের সাথে তার ঘরে বসে তার সমস্ত কথা শুনতে লাগলাম। তারানাথ চুপ করতে কিশোরী বলে উঠল, ঠাকুর মশাই, আপনি বলেছিলেন এই গল্পের সাথে অভিশাপের একটা সম্পর্ক আছে। তাহলে কি এই মাধব আর করুণাময়ী সন্তান না হওয়ার পেছনে কোনো একটা অভিশাপ রয়েছে? সত্যি ছিল। আসলে সে অভিশাপ যে এমন ছিল তা আমি নিজেও বুঝতে পারিনি। তবে আচ্ছা, তোমরা আগে শেষ পর্যন্ত শোনো, তারপর না হয় তোমরা নিজেরাই বিচার করবে। তারানাথ একবার উঠে ঘরের মধ্যে গেলেন, তারপর ফিরে এসে আমাদের সামনে বসে আবার বলতে শুরু করলেন। সেদিন সন্ধেবেলায় জমিদার মশাইয়ের সাথে কথা বলতে বলতে জানতে পারলাম একটা অদ্ভুত ব্যাপার। তার স্ত্রীর মানে করুণাময়ীর যতবারই সন্তানের সম্ভাবনা আসে, তারপর থেকেই সে একটা অদ্ভুত স্বপ্ন দেখতে থাকে। স্বপ্নের মধ্যে দেখা যায় একটা বাচ্চা মেয়ে বারবার হাত তুলে তার দিকে এগিয়ে আসতে চাইছে, কিন্তু কোনো একটা অদ্ভুত দর্শন লোক এসে তাকে তার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। ব্যাপারটা শোনার সাথে সাথেই আমি বুঝতে পারলাম এই স্বপ্নের কোনো একটা কারণ রয়েছে। আর এই কথাটা মাধবের কাছ থেকে শোনার বদলে করুণাময়ীর মুখে শুনতে পেলে আমার বোধহয় ভালো হবে। তাই বললাম, আচ্ছা জমিদার মশাই, আপনি যদি আপনার স্ত্রীকে একবার ডেকে পাঠান, আমি তার মুখে গোটা ব্যাপারটা যদি শুনি, তাহলে বোধহয় ভালো হবে। জমিদার মশাই তার স্ত্রীকে ডেকে পাঠানোর জন্য একজন লোককে বললেন। তারপরে একটা অদ্ভুত প্রশ্ন করলেন। সেই প্রশ্নও আমায় ব্যাকুল করে তুলল। আমি চুপ করে শুনলাম। কিছু বলতে পারার আগেই জমিদার মশাই একটা বিশেষ কাজে চলে গেলেন। এরপর ফিরে এসে মাধব আমায় জিজ্ঞাসা করল, আচ্ছা ঠাকুর মশাই, আপনার জন্মের সময় একটা নীল রঙের আলো দেখা গিয়েছিল আকাশে? কথাটা শুনে আমার গোটা শরীর কেমন যেন কেঁপে উঠল। আমার জন্মের সময় যে একটা আলো আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গিয়েছিল তা তোমরা জানো, কিন্তু সে কথা গ্রামের জমিদার মানে ওই মাধব কি করে জানল? আমার মুখের অবাক ভাব দেখেই বোধহয় সে আবার বলল, ক্ষমা করবেন ঠাকুর মশাই, আসলে প্রায় বছরখানেক আগে আমাদের এই গ্রামে এক পাগল এসে উপস্থিত হয়েছিল। সত্যি বলতে ঠাকুর মশাই, আমি আমার বাড়ি থেকে কখনোই কাউকে ফিরিয়ে দিই না। সে স্বাভাবিক মানুষ হোক কিংবা পাগল হোক, অন্তত আমার বাড়িতে দুটো অন্ন তার সবসময় জুটেই যায়। আপনাদের আশীর্বাদে সে ক্ষমতা আমার রয়েছে। কিন্তু সে পাগলটা বড় অদ্ভুত। অকারণ উদ্ভট সব কথাবার্তা বলে, কিছু খেতে দিলে খেতে চায় না, ঘরের ভেতরে এসে বসতে বললে বসে না। বারবার একটাই কথা বলে, সে নাকি আমার বাড়ির বারান্দায় শুয়ে একবার স্বপ্ন দেখতে চায়। এমন উদ্ভট কথা কি কেউ বলে ঠাকুর মশাই? আপনি বলুন। আমার তখন কিছু বলার মতো অবস্থা ছিল না। আমি স্পষ্টই বুঝতে পারছিলাম মাধব কার দেখা পেয়েছে। আমি তাই বললাম, তারপর স্বপ্ন দেখেছিল সে? তোমার বাড়ির বারান্দা থেকে যাওয়ার সময় সে কি বলে গিয়েছিল আমায় বলো। আমার গলার স্বরে বোধ হয় আমার অবাক হওয়ার ভাবটা ধরা পড়ছিল। তাই মাধব কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, আমার কাছে সে এমন কিছুই বলেনি। বারবার করুণাময়ীকে ডাকছিল আর বলছিল, এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার উপায় যে জানে সে আসবে, সে আসবে। আর তার জন্মের সময় নাকি আকাশে নীল আলো দেখা দিয়েছিল। ঠাকুরমশাই, আপনি আমার বাড়িতে আসার পর থেকেই মনের মধ্যে কেমন যেন শান্তি পাচ্ছি। মনে হচ্ছে এবার সেই অভিশাপের খণ্ডন হবে। তাই আপনাকে কথাটা জিজ্ঞেস করলাম আর নীল আলোর প্রসঙ্গ তুললাম। আমি চুপ করে রইলাম।
আমি ভাষায় হয়তো তাকে বোঝাতে পারবো না সে কার দেখা পেয়েছে। সে যার দেখা পেয়েছে তার দেখা পাওয়ার জন্য আমি উদ্গ্রীবের মতো বারবার তার পিছু নিয়ে চলি, অথচ সে প্রতিবার আমার আগে গিয়ে আমার পরবর্তী কাজের খবর দিয়ে আসে। বাইরে সন্ধে নেমে এসে অন্ধকার হয়ে গেছে। একটু পরেই করুণাময়ী এসে আমাদের ঘরে ঢুকল। আমাদের থেকে সামান্য দূরে বিছানার এক পাশে বসতে মাধব বলল, ঠাকুরমশাইকে তোমার ওই স্বপ্নের কথাটা বলো। ঠাকুরমশাই মনে হয় সেই মানুষ যার কথা সেই পাগলটা বলেছিল, বুঝলে? মাধবের কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে করুণাময়ী বলল, সেই লোকটি পাগল ছিল কিনা আমি ঠিক জানি না ঠাকুরমশাই, তবে সে উদ্ভট সব কথাবার্তা বললেও তার মধ্যে কয়েকটা কথা যা বলেছিল আমি বুঝতে পেরেছিলাম। আমি যে স্বপ্ন দেখি সেই স্বপ্নের ব্যাপারে সে অনেক কিছুই বলে দিয়েছিল, আর সে বোধহয় আপনার কথাই বলেছিল। আপনি এলেই সেই বিপদ থেকে হয়তো আমরা মুক্তি পাব। একটা কথা আমার বারবার মনে হচ্ছিল, সেটা এবার বলে ফেললাম। কিন্তু যে অভিশাপের কথা তোমরা বলছো সেটা আসলে কি? তখন অনেক আগেকার কথা। সে কথা আমার বাবার মুখ থেকে শোনা। বাবা এই গ্রামের আমার মতোই জমিদার ছিলেন ঠাকুরমশাই। আমাদের বাড়িতে এখন যে কজন কাজের লোক দেখতে পাচ্ছেন, বাবার সময় ছিল আরও বেশি। বাবা আমার চেয়েও ভালো প্রজাদের জন্য ভাবতেন ঠাকুরমশাই। তেমনি একবার আমাদের বাড়িতে পুজোর সময় এক সাধু উপস্থিত হন। বাবা তাকে অতি যত্ন করে বাড়িতে থাকার অনুরোধ করেন। পুজো শেষ হলে সাধুকে প্রসাদ দেওয়া হয়, এমনকি একটা আলাদা ঘরে তাকে থাকতেও দেওয়া হয়। ওই দিন সেই সাধু বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় বাবার কাছ থেকে কিছু একটা দাবি করেন, কিন্তু বাবা সেটা দিতে অস্বীকার করেন। আসলে জিনিসটা যে কি সেটা বাবা কখনো খুলে আমাদের বলেননি, তবে মনে হয়েছিল বাবার হাতে একটা অদ্ভুত দর্শন রত্ন ছিল। সেই রত্নটার রং ছিল টকটকে নীল। অনেকে মনে করত সেই রত্নের জন্যই আমাদের এই সৌভাগ্য। সেই রত্নটা সেই সাধু বোধহয় বাবার কাছে দাবি করেছিলেন, কিন্তু বাবা সেই রত্ন আমায় দিয়ে যেতে চেয়েছিলেন বলে সেটা সেই সাধুকে দিতে চাননি। তাতে তিনি বাবার ওপর রুষ্ট হন এবং তাকে অভিশাপ দিয়েছিলেন, আমার পরে আমাদের বংশ আর কখনোই বৃদ্ধি পাবে না। যেভাবেই হোক আমাদের বংশ আমার পর্যন্ত এসে থেমে যাবে। তারপর বহু দিন কেটে গেছে, বাবা সেই সমস্ত কথা ভুলেও গেছিলেন। কিন্তু আমার বিয়ের পর যখন আমার স্ত্রী প্রথমবার সন্তান সম্ভব হয়, তখনই বাবার সেই কথাটা মনে পড়ে। তবে তিনি ভেবেছিলেন তার অভিশাপ হয়তো ফুলবে না, কিন্তু সেটা ফুলে যায়। আর এমন অদ্ভুতভাবে ফুলে যায় ঠাকুরমশাই যে সে কথা আপনাকে কি বলবো। যতবারই আমার স্ত্রী সন্তান সম্ভবা হয়, ততবারই কয়েক মাস কেটে যাওয়ার পরেই ব্যাপারটা উল্টো হতে শুরু করে। ঠাকুরমশাই, লজ্জার মাথা খেয়ে আপনাকে বলছি, কিছু মনে করবেন না। ওকে দেখলে বোঝা যায় ওর মধ্যে সন্তান ধীরে ধীরে বেড়ে উঠছে। তারপর কেমন যেন অদ্ভুতভাবে ওর শরীরের সেই পরিবর্তনগুলো আস্তে আস্তে আবার স্বাভাবিক হয়ে যায়, যেন কিছুই হয়নি। এমন একটা ব্যাপার, কিন্তু এমন কেন হয় তা আমরা অনেক চেষ্টা করেও বুঝতে পারিনি ঠাকুরমশাই। এখন আপনি ভরসা ঠাকুরমশাই, আপনি যদি কিছু করতে পারেন। মাধবের কথা শুনে আমি চমকে উঠলাম, কিন্তু সেই স্বপ্নের কথাটা তখনও আমার ভালোভাবে শোনা বাকি ছিল। তাই এবার বললাম, আচ্ছা মা, এবার তুমি আমায় সেই স্বপ্নের কথাটা বলো তো, যেটা তুমি দেখতে পাও। করুণাময়ী বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর বলল, ঠাকুরমশাই, প্রথমবার আমি ব্যাপারটা বুঝতে পারিনি, তার পরের বার বুঝতে পেরেছিলাম। আসলে যখন আমার সন্তান হবার লক্ষণ ফুটে উঠতে শুরু করে, তখন কিন্তু তেমন কিছুই হয় না।
যখন থেকে সেই সন্তান ধীরে ধীরে আমার মধ্যে থেকে আস্তে আস্তে হারিয়ে যায়, তখন স্বপ্নটা আমি দেখতে শুরু করি। ঘুমের মধ্যে হঠাৎ করে দেখতে পাই একটা বাচ্চা মেয়ে আমার দিকে উঠে আসার চেষ্টা করছে, কিন্তু কিন্তু আমি যখন তাকে ধরতে যাই তখনই দেখতে পাই আমাদের মাঝখানে একজন অদ্ভুত দর্শন লোক এসে দাঁড়িয়েছে। তার হাতে একটা লাঠি, মাথায় লম্বা চুল জটা পরে, মাথার অনেক উঁচু পর্যন্ত ধরা, তার গোটা শরীর বিবস্ত্র, আর তার গোটা শরীরে অদ্ভুত লম্বা লম্বা চুলের মতো কিছু একটা জন্ম নিয়েছে। গোটা শরীর সেই চুলের জন্য কুচকুচে কালো, শুধু তার দুটো চোখ আর মুখ ছাড়া আর কোনো কিছুতেই চুল বাদ নেই। সে আমার সামনে এসে অদ্ভুতভাবে দাঁড়ায়, তারপর সেই ছুটে আসা মেয়েটিকে একটা হাত দিয়ে ঠেলে পিছনের দিকে সরিয়ে দেয়। আমি বুঝতে পেরেছি ওই স্বপ্নটা দেখতে শুরু করার পর থেকে আমার মধ্যে জন্ম নিতে থাকে আমার সন্তান কেমন যেন ধীরে ধীরে কোথায় যেন একটা হারিয়ে যায়। ঠাকুরমশাই, কোথায় কোথায় যেন একটা হারিয়ে যায়। কথাগুলো বলতে বলতে শেষের দিকে করুণাময়ী কেঁদে ওঠে। আঁচলটা মুখের ওপর চাপা দিয়ে সে বলে, কিন্তু কিন্তু আমাদের কি দোষ ঠাকুরমশাই? আমরা কি করেছি? আমাদের সাথে এমনটা কেন ঘটে? আর সেটা ঘটেই বা কমে যায় কেন? তার কান্না আমার বুকের ভেতরে গিয়ে বিঁধল মনে হলো। আমি বুঝতে পারছিলাম সেই সাধুর অভিশাপ এভাবে ফলে যাচ্ছে, আর তাই সন্তানের লক্ষণ ফুটে ওঠার পরেও সন্তান জন্ম দিতে পারছে না করুণাময়ী। সবই শুনলাম, তবে আমার মনে হয় সেই সাধুর অভিশাপ তোমাদের উপরে এখনো কাজ করছে। আচ্ছা, সেই নীল রঙের রত্নটা, মানে তোমার বাবার হাতে যে আংটিটা ছিল, সেটা এখন কোথায়? সেটা বাবার ঘরেই রাখা আছে ঠাকুরমশাই। বাবার মৃত্যুর পর ওই আংটি আমি আর কখনো ছুঁয়ে দেখিনি। একটা উপায় আছে, সেই আংটিটাকে তোমায় কোনোভাবে কাউকে দান করতে হবে, আর তারপরেই হয়তো তোমাদের এই অভিশাপ কেটে যাবে। কিন্তু ওই আংটি কাকে দান করব ঠাকুরমশাই? এই ব্যাপারটা নিয়ে আমি নিজেও তখনও ভেবে দেখিনি, তাই মনে মনে কিছু একটা ভাবতে থাকলেও সেই মুহূর্তে কিছুই বলতে পারলাম না। সেদিন রাতের মতো তাদের দুজনকে বিদায় জানালাম। গোটা রাত বিছানায় শুয়ে ভাবতে লাগলাম এরপর কি করা যায়, কি করলে এই বিপদ থেকে ওদের উদ্ধার করা যাবে। তারানাথ থামতে এবার আমি বলে উঠলাম, কিন্তু আপনার কেন এমনটা মনে হলো যে ওই আংটিটা কাউকে দান করলেই ওদের অভিশাপ কেটে যাবে? সেই সাধুর অভিশাপের আসল কারণ ছিল ওই আংটিটা। তাই ওই আংটিটা যদি ওদের পরিবার থেকে দূরে চলে যায়, তাহলে অভিশাপ পুরোপুরি না কাটলেও সামান্য প্রভাব কমে আসতে পারে। আর সেই মুহূর্তে এটা ছাড়া তাদের কাছে আর কোনো রাস্তাও ছিল না। এই অভিশাপ থেকে তাদের মুক্ত করে দেওয়ার জন্য তাই আমি সেই কথাই তাদের বলেছিলাম। তারপর তারপর কি হলো ঠাকুরমশাই? পরদিন সকালে আমি একটা সিদ্ধান্ত নিলাম। সেই সিদ্ধান্তের অন্য একটা নির্দিষ্ট কারণও ছিল, তবে সেই কারণটা তখন আমি আর তাদের বললাম না। আমি বললাম সেই আংটিটাকে একটা লাল কাপড়ে বেঁধে গ্রামের মধ্যে কোনো একটা নির্জন স্থানে রেখে আসতে, তারপর অপেক্ষা করতে হবে সেই লাল কাপড়টা কারো নিয়ে যাওয়ার জন্য। সেভাবে তাদের বাড়ি থেকে আংটিটা বাইরে বেরিয়ে যাবে, আর সেটা যদি কেউ গ্রহণ করে তাহলে সেটা পরোক্ষভাবে দান করা হয়ে যাবে। কারণ সরাসরিভাবে এই আংটি কাউকে দান করলে তার অভিশাপ ওই আংটির সাথে তার মধ্যেও সঞ্চারিত হতে পারে। এমন একটা সিদ্ধান্ত নিয়ে সেই গ্রামের শ্মশানের দিকে ওই আংটিটা একটা লাল কাপড়ে মুড়ে
আমি আর মাধব মিলে গিয়ে রেখে এলাম। শ্মশানের এদিকটা প্রায় ফাঁকা। গ্রাম শেষ হয়ে শ্মশান শুরু হয়েছে। শ্মশানের পরে জঙ্গলের মতো জায়গা। এদিকে গ্রামের লোক খুব একটা আসে না। তার শ্মশানের মধ্যে এখানে ওখানে গজিয়ে ওঠা গাছপালা দেখেই বোঝা যায়। হাঁটতে হাঁটতে শ্মশানের দিকে চলেছি, এমন সময় মাধব বলল, এই আংটিটা দূর করে দিলেই আমরা কি সন্তান সুখ লাভ করতে পারবো ঠাকুরমশাই? আমি সে কথার উত্তর জানতাম না, কিন্তু কেমন যেন মনে হচ্ছিল আমরা যা করতে চলেছি তাতে অন্তত কিছু একটা হবে। তাই সামান্য ইতস্তত করেই বললাম, মনে ভরসা রাখুন জমিদার মশাই, আর মনে মনে মধুসুন্দরী দেবীকে ডাকুন। তিনি চাইলে সব কিছুই সম্ভব। তিনি সবাইকে রক্ষা করেন। আমার কথার উত্তরে মাধব আর কিছু বলল না। আমরা দুজনে মিলে একটা গাছের তলায় সেই লাল রঙের শালুটা রেখে শ্মশান থেকে বেরিয়ে এলাম। শ্মশান থেকে বেরিয়ে আসার সময় একবার পিছনের দিকে তাকিয়ে সেই গাছের তলায় দেখলাম। এত দূর থেকে লাল শালুটা দেখতে পেলাম না, কিন্তু আমার কেমন মনে হচ্ছিল কিছু একটা অন্তত ঘটবে। সেদিন সন্ধেবেলায় আমার মনের ভেতরটা কেমন যেন করতে লাগলো। তোমরা তো জানো, কোনো কিছু হওয়ার আগে থেকে আমি কেমন যেন একটা আন্দাজ করতে পারি। আর সেদিন সন্ধেবেলাও তেমনটাই হয়েছিল। এর মধ্যে মাধব এসে দুবার আমার কাছে ঘুরে গেছে, কিন্তু আমি তাকে কিছুই বলতে পারিনি। সন্ধেবেলা মনে মনে স্থির করলাম একবার শ্মশানে গিয়ে দেখে আসব। সেই মতো সন্ধেবেলা সামান্য অন্ধকার নেমে আসার পরে আমি একাই বেরিয়ে পড়লাম শ্মশানের উদ্দেশ্যে। শ্মশানের চৌহদ্দির কাছে এসে দাঁড়িয়ে সেই অন্ধকারের মধ্যে যে গাছতলায় লাল শালুটা রেখেছিলাম সেই দিকে তাকাতেই মনে হলো তার তলায় কেউ যেন একটা দাঁড়িয়ে আছে। ব্যাপারটা মনে হতেই বুকের ভেতরে কেমন করে উঠল। আমি হাঁটতে হাঁটতে সেদিকে যত এগিয়ে যেতে লাগলাম ততই বুঝতে পারলাম তার তলায় একটা লোক এসে দাঁড়িয়েছে। অন্ধকারের মধ্যে তাকে ভালোভাবে বোঝা যায় না, কিন্তু সে যে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে সেটুকু বুঝতে পারলাম। আমি একটু গলার মধ্যে জোর এনে বললাম, কে কে ওখানে? সেদিক থেকে যে গলার স্বর ভেসে এলো সেই স্বর যেন আমার বহুদিনের চেনা বলে মনে হলো, কিন্তু কিছুতেই আমি চিনতে পারলাম না। আমি রে, আমি এই যে যার জন্য তুই এখন এখানে এসেছিস, আমি সেই রে। তবে তোর মনোবাঞ্ছা পূর্ণ হবে। তুই যা চেয়েছিস তাই হবে। ওরা আবার নতুন করে সন্তানের জন্ম দেবে। এবার সব ভালো হবে। কিন্তু আপনি কে? আর আপনি এই সমস্ত কিছু জানলেনই বা কিভাবে? সেই কথার উত্তরে সে কিন্তু কিছুই বলল না, তার বদলে হাসল। তার হাসি অতি শান্ত, অতি মার্জিত। হাসি শেষ করে সে বলল, তুই আমাকে চিনতে পারবি না, তবে আমি তোকে চিনি। আমি যে আরো অনেক কিছু জানি। আমি এটাও বলে দিতে পারি যে 1 বছরের মাথায় ওদের পুত্র সন্তান জন্ম হবে। তবে তোর এখানে থাকা যাবে না। এখন তুই আরো বছর 2 পর এখানে যখন আসবি সব খবর পাবি। এখন যে আমাকে যেতে হবে, আমার কাজ যে সম্পূর্ণ হয়েছে। মনে রাখবি, সব কিছুর পেছনে কিন্তু একটা কারণ থাকে। এই যে অভিশাপ,
এই যে ওদের এত কষ্ট, এসব কিছুর পেছনেও একটা কারণ আছে। অকারণ কোনো কিছু হয় না। আমি অবাক হয়ে গেছিলাম, তবুও তাকে আরো একবার প্রশ্ন করলাম। আমি বুঝতে পারছি আপনি সে যে ওদের সেই অভিশাপ দিয়েছিলেন, কিন্তু এমন একটা অভিশাপ আপনি দিলেন কেন? সব অভিশাপ যে সব সময় অভিশাপ হয় না রে বেটা। অনেক অভিশাপের মধ্যে যে আশীর্বাদ লুকিয়ে থাকে। মনে কর ওদের প্রথম 4 সন্তান হতো, তবে তাদের সবারই যে মৃত্যুযোগ রয়েছে। 1 বছর পূর্ণ হবার আগেই যে ওরা সকলেই মৃত্যুর কোলে ঢলে পড়তো। আর এখন ওই বাড়ির সমস্ত দোষ কেটে গেছে। এবার ওদের সন্তান মৃত্যুযোগে পড়বে না। সে অনেক বছর বাঁচবে। এখন ভেবে দেখ, কোনটা আশীর্বাদ আর কোনটা অভিশাপ। আমি স্পষ্ট বুঝতে পারলাম আমার চারপাশে সামান্য হাওয়া বইতে শুরু করেছে। একটু আগে গোটা শ্মশান নিস্তব্ধ ছিল, এখন যেন একটা শো শো শব্দে হাওয়া আমাদের চারপাশটা ঘিরে বয়ে চলেছে। আমি অন্ধকারের মধ্যেও বুঝতে পারছিলাম যে এতক্ষণ গাছতলায় দাঁড়িয়েছিল, সে হাঁটতে হাঁটতে পেছনের দিকে চলে যাচ্ছে। কতক্ষণ যে ওভাবে ওখানে দাঁড়িয়েছিলাম তা আমার মনে নেই। যখন ঘোর কাটলো বুঝতে পারলাম এই শ্মশানে আমি একা। এদিক ওদিক তাকিয়ে দেখে নিয়ে সেই গাছতলায় গিয়ে দাঁড়ালাম, কিন্তু অন্ধকারেও আমি বুঝতে পারলাম গাছতলার ঠিক যেখানে লাল শালুতে মুড়ে সেই আংটিটা রেখে এসেছিলাম, সেখানে কিন্তু আর সেটা নেই। অথচ এদিকে গ্রামের কেউ আসে না, সে ব্যাপারে আমি নিশ্চিন্ত। আর সেই সাধুকে, অর্থাৎ সেই রহস্যময় মানুষটাকে আমি সেখানেই দাঁড়িয়ে থাকতে দেখেছি। তার মানে সেটা সেই নিয়ে গেছে। মনের ভিতর অজস্র প্রশ্ন আর সামান্য স্বস্তি নিয়ে আমি জমিদার বাড়িতে ফিরে এলাম, কারণ সে যখন বলে গেছে ওদের অভিশাপ কেটে গেছে, তাহলে সে কথা সত্য হলেও হতে পারে। মাধব আমার কাছ থেকে সমস্তটাই শুনল। যতটা শুনল ততটাই সে অবাক হতে লাগলো। সে এক সময় আমায় বলল, ঠাকুরমশাই, সেই সাধু বোধহয় মিথ্যে কথা বলেননি। আমার বিয়ের পরে একজন আমার হাত দেখে বলেছিলেন আমার প্রথম সন্তানের মৃত্যুযোগ রয়েছে, 1 বছরের মধ্যেই সে মারা যাবে। সে কথা যদি সত্যি হয় তাহলে তো সেই সাধুর অভিশাপ আমাদের জন্য আশীর্বাদই হয়েছে। আর এখন যদি আমাদের সন্তান হয় তাহলে তো বলতে হবে সেই সাধু আমাদের ভালোই করেছেন। ঠাকুরমশাই, উনি আমাদের ভালোই করেছেন। মাধবের চোখ মুখ কেমন যেন উজ্জ্বল হয়ে উঠল। আমার বড় ভালো লাগছিল। সমস্ত ব্যাপারটা করুণাময়ীকে জানাতে সে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেল। ও কাজ করো না মা, ও কাজ করো না। আমি পায়ে হাত দিয়ে প্রণাম নিই না, তবে আমি মন থেকে তোমাদের আশীর্বাদ করি মধুসুন্দরী দেবী তোমাদের ভালো করুক। আর একটা দিন জমিদার বাড়িতে কাটিয়ে আমি গ্রাম ছেড়ে যাবার সিদ্ধান্ত নিলাম। এখানে বেশ কয়েকদিন হয়ে গেল। তাছাড়া এক জায়গায় বসে থাকার জন্য তো আর আমি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়িনি। আমি বেরিয়ে পড়েছি দুনিয়া ঘুরে দেখব, সাধনা করব, সাধুসঙ্গ করব। তাই গ্রাম ছেড়ে আসার সময় একবার মদনের সাথে দেখা করে এলাম। সে আমায় দেখে হাত জোর করে প্রণাম করে বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমি জানতাম আপনি পারবেন। আপনিই পারবেন জমিদারবাবুকে এই বিপদ থেকে রক্ষা করতে। আপনাকে দেখেই আমার কেমন যেন মনে হয়েছিল। আপনি কিন্তু আবার আসবেন ঠাকুরমশাই।
বিজয়নগর ছেড়ে জমিদার মশাই মদন, করুণাময়ী সবাইকে ছেড়ে আমি সেদিন দুপুরে পাশের গ্রামের দিকে পাড়ি দিলাম। মনের মধ্যে কিন্তু একটা অদ্ভুত শান্তি বিরাজ করছিল। সেদিন রাতে ঘুমানোর সময় আমি কিন্তু একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম। আমি দেখেছিলাম একটা গাছতলায় আমি বসে রয়েছি, আমার পাশে বসে রয়েছে একটা অদ্ভুত দর্শন মানুষ। সেই মানুষটার সাথে মিল রয়েছে করুণাময়ীর স্বপ্নে দেখা সেই মানুষটার। তার মাথায় একটা লম্বা চুলের জটা, তার চোখ আর মুখ ছাড়া গোটা শরীরে অদ্ভুত লম্বা লম্বা কালো রঙের চুল। সে আমার পাশে বসে রয়েছে, আর আমিও তার পাশে বসে সামনের দিকে তাকিয়ে আছি। তার একটা হাত সামনের দিকে, কি যেন একটা আমায় নির্দেশ করাতেই আমি তার হাতের দিকে তাকিয়ে দেখতে পেলাম তার হাতে রয়েছে সেই আংটি, আর সেই আংটিতে একটা টকটকে নীল রঙের পাথর। তারানাথ থামতে আমরা চুপ করে বসে রইলাম। বেশ কিছুক্ষণ পরে বুঝতে পারছিলাম গল্পটা শেষ হয়ে গেল, কিন্তু কিছু হয়তো এখনো বাকি রয়েছে। তাই কিশোরীও চুপ করে রইল। একটু পরেই তারানাথ বলল, বহু বছর পরে এক সাধুর কাছে এই ব্যাপারটা নিয়ে গল্প করছিলাম। সেই সাধু আমায় সঠিক সদুত্তর কিছু দিতে না পারলেও বলেছিলেন, আমাদের জন্মের সময়, আমাদের মৃত্যু পর্যন্ত সব কিছুই যে লেখা হয়ে যায় তারানাথ। মাঝে মাঝে এমন অনেক কিছুই আমাদের সাথে ঘটে যেগুলো সাময়িকভাবে আমাদের দুঃখ দিলেও পরবর্তীকালে দেখা যায় যে সেগুলো আসলে আমাদের ভালোর জন্যই হয়েছে। আসলে এই অভিশাপ আর আশীর্বাদের মধ্যে খুব একটা পার্থক্য নেই। আমরা সাধারণ বুদ্ধি দিয়ে তার বিচার করতে পারি না। কোন অভিশাপ যে আমাদের জীবনে আশীর্বাদ হয়ে নেমে আসবে, আর কোন আশীর্বাদ যে আমাদের জীবনে অভিশাপের মতো, তা আমরা নিজেরাও জানি না। সাধুর কথা আমি বুঝতে পেরেছিলাম, কারণ জীবনে আমায় মাঝে মাঝে এমন অনেক পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল যাতে করে বুঝতে পেরেছিলাম এই দুয়ের মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই। এখন তোমাদের ছোকরা বয়স, তোমরা এখন এসব বুঝবে না, তবে সময় এলে তোমরা সবই বুঝতে পারবে, বুঝলে? আজকের গল্প এখানেই শেষ। তোমরা এখনই বেরিয়ে পড়ো, না হলে একটু পরে কিন্তু জোরে বৃষ্টি নামবে। আর এক্ষুনি বেরিয়ে পড়লে বোধহয় সেই পাগলটার সাথে তোমাদের আরও একটাবার দেখা হয়ে যেতে পারে। এতক্ষণ ধরে গল্প শুনে আমরা যতটা না অবাক হয়েছিলাম, তার থেকে বেশি অবাক হলাম এই শেষের কথাটাই। তারানাথ কি করে জানলেন যে আমরা আসার সময় সেই পাগলটার দেখা পেয়েছি? তারানাথ আমাদের দিকে তাকিয়ে রহস্যময় হাসি হাসলো, কিন্তু মুখে কিছুই বললে না। আমরাও বুঝতে পারলাম তারানাথ আর কিছুই বলবে না। এই প্রশ্ন না করে আমরা তারানাথের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নামলাম। রাস্তায় নামতেই কিশোরী বলে উঠল, ঠাকুর মশাই, কি করে জানলেন যে আমরা যাওয়ার সময় একটা পাগলের দেখা পেয়েছিলাম? আমি কিশোরীর কথায় উত্তর দিলাম না, কারণ ততক্ষণে সামনের দিকে তাকিয়ে আমি একটা ব্যাপার দেখতে পেয়েছি। আমাদের থেকে বেশ খানিকটা দূরে সেই সকালে দেখা পাগলটা রাস্তার এক পাশে বসে অদ্ভুতভাবে আমাদের দিকে তাকিয়ে আছে। সকালে তাকে অনেক দূর থেকে দেখেছিলাম বলে একটা ব্যাপার লক্ষ্য করিনি, আর সেটা এখন লক্ষ্য করলাম। তার মাথার চুল বেশ লম্বা। মাথার চুলটা সে অদ্ভুতভাবে গুটিয়ে একটা জটার মতন করে রেখেছে, আর তার গোটা শরীরে এমনকি কপালে গালে পর্যন্ত
ছোট্ট ছোট্ট চুলের মতন কিছু একটা রয়েছে। কিশোরী তখন আমায় কিছু বলে চলেছিল, কিন্তু আমি সেদিকে অবাক হয়েই তাকিয়ে থাকতে থাকতে একটা আঙ্গুল তুলে তার দিকে দেখিয়ে আস্তে আস্তে বললাম, কিশোরী, একবার তাকিয়ে দেখো। কিশোরী আমার কথায় সামনের দিকে তাকালো, কিন্তু হয়তো সে কিছুই বুঝতে পারল না। ঠিক তখনই পাগলটা উঠে দাঁড়ালো, তারপর হনহন করে হাঁটতে হাঁটতে বড় রাস্তাটার ওপারে চলে গেল। আমি স্পষ্ট দেখলাম ওপারে গিয়ে দাঁড়িয়ে সে একবার ঘুরে আমাদের দিকে তাকিয়েছে, তারপর যেন খুব তাড়া রয়েছে এমনভাবে হাঁটতে হাঁটতে রাস্তার ভিড়ের মধ্যে মিশে গেল এক সময়। আপনারা এতক্ষণ শুনছিলেন প্রখ্যাত লেখক সুকান্ত দাশের কলমে তারানাথ তান্ত্রিকের ফ্যানফিকশন সম্বলিত কাহিনী তারানাথ তান্ত্রিক ও ভয়াল অভিশাপ গল্পটি। আজকের গল্পে কথকের চরিত্রে ছিলেন তুষার, কিশোরীর চরিত্রে ছিলেন স্বস্তিক দাস, মদনের চরিত্রে ছিলেন ঋতদীপ, মাধবের চরিত্রে ছিলেন স্যার জয়দীপ দত্ত, করুণাময়ীর চরিত্রে ছিলেন বর্ণালী দে বর্মন, সাধুর চরিত্রে ছিলেন অমিত। এছাড়াও এই প্রথমবার তারানাথ তান্ত্রিকের চরিত্রে অভিনয় করেছেন শুভদীপ ঘোষ। শুভদীপকে সাথে পেয়ে আমরা খুবই খুশি। প্রথম তারানাথের চরিত্রে তার এই অভিনয় সত্যি মনোমুগ্ধকর। আগামীতে আমরা শুভদীপকে এভাবেই পাশে চাই এবং আপনারাও তাকে অ্যাপ্রিসিয়েট করতে কিন্তু ভুলবেন না। এছাড়াও আজকের গল্পে পাগলের চরিত্রেও অভিনয় করেছে শুভদীপ ঘোষ। সব শেষে বলতে চাই, আজকের কাহিনীতে সূত্রধারের চরিত্রে ছিলাম আমি, সঞ্চারী ভট্টাচার্য। এছাড়াও গল্পের পোস্টার ডিজাইনে ছিল ডলবি স্টুডিও মুম্বাই এবং গল্পের ভিএফএক্স এডিটিং সাউন্ড মিক্সিংয়ে ছিল ডলবি গ্রাফিক্স মুম্বাই। আশা করি শাম্ভবী প্রোডাকশনসের নিবেদনগুলি আপনাদের মনোগ্রাহী হচ্ছে। আপনাদের অনুমোদন সাপেক্ষ কিছু তথ্য পেলে আমরা আমাদের চ্যানেলটিকে আগামীতে আরও সমৃদ্ধশালী করে তুলতে পারি, তাই আপনাদের উল্লেখযোগ্য মতামত কাম্য। তাহলে শুনতে থাকুন আপনাদের পছন্দের শাম্ভবী প্রোডাকশনস, যেখানে গল্প কথা বলে।